দর্শক, করোনার পরিস্থিতি নিয়ে কথা বলতে সরাসরি এখন আমাদের সাথে যোগ দিবেন ডক্টর আহমেদ হোসেন, রোগতত্ত্ব গবেষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, অধ্যাপক, জনস্বাস্থ্য বিভাগ, নরসাদ বিশ্ববিদ্যালয়। ডক্টর আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সরাসরি আমাদের এই অনুষ্ঠানে যোগ দেবার জন্য। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমরা আসলে শুরুতে যে বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই, আপনার পরামর্শ চাই, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে লকডাউন চলছে। যেভাবে আসলে আমরা লকডাউনটি মানছি, আমরা যদি রাস্তাঘাটের পরিস্থিতি দেখি তাহলে অনেক মানুষই রাস্তায় তারা কাজে কর্মে যাচ্ছেন বা বিভিন্ন কাজেই তারা বের হচ্ছেন। স্বাস্থ্যবিধি আসলে আমরা কি মানছি কিনা, এ ব্যাপারে আপনার কি ধারণা এবং কি পরামর্শ? ধন্যবাদ আপনাকে। আসলে স্বাস্থ্যবিধি আমরা ঠিকমতো মানছি না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বাংলাদেশের মানুষের স্পেশালি আমি যদি সিটি এলাকার মানুষজনকে যদি দেখি, কারণ আমাদের আক্রান্তের হারটা সিটি এলাকাতেই আসলে শহর অঞ্চলেই সবচেয়ে বেশি। সেখানে যদি দেখি তাহলে সত্যিকার অর্থে যদি বাইরের অবস্থায় যদি দেখি তাহলে দেখা যায় যে আসলে মানুষ মানছেন না। তো তাদের মধ্যে এই ভয়টা কাজ করছে না। কিন্তু কেন কাজ করছে না, আ তাদের মধ্যে আতঙ্কটা কেন আসছে না, সেটা আসলে অনেকদিন ধরে এই জিনিসটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। এবং এইটা নিয়ে আমাদের প্রচুর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করাটা আসলে জরুরি এই জিনিসটা নিয়ে। এবং এর সাথে, সাথে আসলে অন্যান্য অনেক জিনিস আছে যেগুলো আসলে আমাদের অনেক কিছু আছে যেগুলো আমাদের টেক কেয়ার করাটা আ এই মুহূর্তে দরকার। যেমন আমি যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে যাই তাহলে আমি বলতে পারবো যেমন জেনোম সিকোয়েন্সিং আমাদের সেই পরিমাণে হচ্ছে না। আমরা এখনো পর্যন্ত জানতেই পারছি না যে কোন ধরনের ভেরিয়েন্ট গুলো বাংলাদেশে এখনো পর্যন্ত অবস্থান করছে এবং কত পার্সেন্ট মানুষ কোন ভেরিয়েন্ট নিয়ে আক্রান্ত হচ্ছে। এই জিনিসটা আমরা জানতে পারি নাই। এবং কারণ এই মুহূর্তে যদি কারণ পুরোপুরি সারা ওয়ার্ল্ড এর দিকে যদি তাকাই তাহলে মোট ১২,০০০ এর উপর ভেরিয়েন্ট কিন্তু এখন পর্যন্ত আ করোনা ভাইরাসের ভেরিয়েন্ট উপর আছে। এর মধ্যে ৩ টা কি ৪ টা ভেরিয়েন্ট যেটা বলা হয়েছে অনেক বেশি ইনফেকশাস। আ আগে যেটা বলা হতো ইউকে ভেরিয়েন্ট, সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, তারপরে বলা হয়েছে ব্রাজিলের একটা ভেরিয়েন্টের কথা বলা হয়েছে। এবং রিসেন্টলি যেটা গত ৩ থেকে ৪ সপ্তাহ ধরে যেটা ভেরিয়েন্টের কথা আমরা অনেক সময় শুনতে পারছি, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা, সেখান থেকে ডাবল মিউট্যান্ট হয়ে একটা ভেরিয়েন্ট হয়েছে। সেটা খুব বেশি। কিন্তু আসলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি না। আমরা কিন্তু একটা স্ক্যাটার্ড ভাবে শুনতে পেরেছি যে ইন্ডিয়ান ভেরিয়েন্টটা বাংলাদেশে চলে এসেছে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি কনফার্মড ওয়েতে আমরা এখনো পর্যন্ত আমরা জানিনি যে আমাদের সেই ভেরিয়েন্টটা এসেছে কিনা। কারণ ইন্ডিয়ান যে ভেরিয়েন্টটা বা এই সমস্ত ভেরিয়েন্টের কথা যেগুলো বললাম, সেগুলো কিন্তু অনেক বেশি ইনফেকশাস। তার মানে হচ্ছে প্রচুর মানুষ ইনফেকশনস হওয়ার কথা। এবং আমরা একটা স্পাইক দেখতে পেরেছি খুব লাস্ট ৩ উইকস ধরে আমরা স্পাইক দেখতে পেরেছি এবং স্পাইকটা হঠাৎ করে কমে এসেছে। এই লকডাউনের ফলে হোক বা আ অন্যান্য কোনো কারণে হতে পারে। সেটার জন্য হোক। তো লকডাউনের একটা ইমপ্যাক্ট অবশ্যই ছিল। সেটা আমি অবশ্যই স্বীকার করি। কিন্তু তার ইমপ্যাক্টটা পজিটিভ ইমপ্যাক্ট এবং নেগেটিভ ইমপ্যাক্ট দুটোই ছিল। আমরা সবসময় যদি করোনা নিয়ে আমরা চিন্তা করি তাহলে আমরা অন্যান্য অনেক কিছুই আছে আমরা বাদ দিতে হয়। সেই সমস্ত জিনিসগুলোকে আমরা ধরতে চাই না। আসলে মানুষজনের বের হয়ে আসাটা কিন্তু ওই অন্যান্য অনেক কারণে। কারণ অন্যান্য অনেক কারণের উপর যখন আপনাদের ভয়টা কাজ করে এবং করোনার ভয়টা চলে যাচ্ছে, সেইজন্য মানুষের মধ্যে এই যে সতর্কতা, যে আতঙ্ক কাজ করা, সেই জিনিসগুলো চলে যাচ্ছে। তো এইটা হলো একটা দিক। এখন আম মানে আ আমাদের প্রচুর পরিমাণে আসলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা উচিত। স্পেশালি শহর অঞ্চলে এবং তাদেরকে এবং এখানের মধ্যে আমাদের আ উম মানে প্রশাসনকে একটু আসলে জড়িত করা উচিত। যাতে করে মানুষজনের এট লিস্ট যেন মাস্ক পরার অভ্যাসটা আ যেন থাকে। এবং এটা আসলে একটু কিছুটা ইমপ্রুভ করেছে। জানুয়ারি মাসে যেটা ছিল 17% মানুষ মানে রাস্তাঘাটে যারা চলাফেরা করতো ১০০ জনের মধ্যে মাত্র ১৭ জন মানুষ হচ্ছে মাস্ক পরে চলাফেরা করতো। এটা অনেক ইমপ্রুভ করেছে। এই মুহূর্তে যদি আপনি বাইরে বের হন তাহলে দেখা যায় অলমোস্ট ক্লোজ টু 80% এর উপর মানুষ কিন্তু মাস্ক পরে চলাফেরা করছে। সো যদিও গ্যাদারিংটা অনেক বেশি ডিসট্যান্স মেইনটেইন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে। জি। কিন্তু তারপরেও জি এইটা কিছুটা ইমপ্রুভ করেছে। জি, আরও শুনবো আপনার কাছ থেকে, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। দর্শক, আমাদের সাথেই থাকবেন, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম বিরতির পরে। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি করোনা নিউজ লাইনে। দর্শক, আমাদের সাথে অতিথি হিসেবে আজ আছেন সরাসরি ডক্টর আহমেদ হোসেন, অধ্যাপক, জনস্বাস্থ্য বিভাগ, নরসাদ বিশ্ববিদ্যালয়। ডক্টর আহমেদ হোসেন, বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে আমরা শুনছিলাম এই করোনা বিষয়ে। আপনি সেখানে আসলে একটি বিষয় উল্লেখ করছিলেন যে মিউট্যান্ট ভেরিয়েন্ট বেশ এই করোনা ভাইরাসটি আসলে অনেক রকমভাবে আসলে নিজেকে পরিবর্তন করে ফেলছে। সেখান থেকে আসলে যে বিষয়টি অনেকের মনে একটি প্রশ্ন আসে, অনেকেই ১ ডোজ টিকা দিয়েছেন, কেউ ২ ডোজ অলরেডি দিয়ে ফেলেছেন।
এই টিকাগুলো আসলে সবগুলো ভ্যারিয়েন্টের উপরে কাজ করবে কিনা এ ব্যাপারে আসলে কি বলতে চান? ধন্যবাদ। এখনো পর্যন্ত আমরা সেরকম কোনো কিছু শুনতে পারিনি যে টিকা কাজ করবে না। এখনো পর্যন্ত যেমন গতকালকের যে নিউজটা ডাবল মিউটেশনের কথা বলা হয়েছিল ইন্ডিয়াতে, সেখানের মধ্যে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বলা হয়েছে যে কাজ করবে। ওখানে আসলে ২ টা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। একটা হচ্ছে আপনার ভারত বায়োএনটেকের একটা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আরেকটা হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন। এবং ২ টো ভ্যাকসিনের ক্ষেত্রেও বলা হয়েছে যে এই ওখানে যে ডাবল মিউটেশনটা হয়েছে সেক্ষেত্রেও এই ভ্যাকসিনটা হচ্ছে কাজ করবে। এবং অন্যান্য যে সমস্ত ভ্যাকসিন গুলো আছে সেখানের ক্ষেত্রেও আমরা এখনো পর্যন্ত আমরা সেরকম কোনো কিছু শুনতে পারিনি যে কাজ করবে না। তো ভ্যাকসিনটা যে আসলে দেওয়া হয়, আমরা কিন্তু এটা কিন্তু সব ক্ষেত্রে কিন্তু বলা হয় যে কোনটাই কিন্তু 100% যে অ্যাকুরেসি নিয়ে আপনাকে কাজ করবে সেরকম কোনো কিছু কিন্তু বলা হয়নি। তার মানে হলো গিয়ে আপনার কিছু সংখ্যক মানুষ কিন্তু তখন আক্রান্ত হতে পারে। কিন্তু যে ভ্যাকসিন দেওয়ার ফলে আপনার যেটা হবে, আপনার সিভিয়ার যে ইলনেসটা সেটা কমে যাবে। আপনার যেহেতু আমাদের বাংলাদেশের মধ্যেও হসপিটালের মধ্যে কিন্তু প্রোটোকল আছে। আপনার একজন করোনা পেশেন্ট গেলে তাকে ৪ ধরনের গ্রুপের মধ্যে ভাগ করা হয়। একটা হচ্ছে গিয়ে মাইল্ড, আরেকটা গ্রুপ হচ্ছে মডারেট গ্রুপ, একটা হচ্ছে কি সিভিয়ার, আরেকটা হচ্ছে ক্রিটিক্যাল গ্রুপ। এই ৪ টা গ্রুপে ভাগ করা হচ্ছে। এখন আপনাকে বুঝতে হবে যে সিভিয়ার এবং ক্রিটিক্যাল গ্রুপ, সেই গ্রুপগুলোতে কিন্তু আমাদের তখন আইসিইউ লাগে অথবা অক্সিজেন লাগে এবং এই সমস্ত জিনিসগুলো লাগে। ওই ক্ষেত্রে আপনি যদি ভ্যাকসিনটা যদি নেওয়া থাকে তাহলে আপনার এই গ্রুপে যাওয়ার পসিবিলিটিটা অনেক কমে যাবে। আপনার করোনা ইনফেকশনটা হতে পারে। তো সেইজন্য মানে বলছি যে যেই ভ্যাকসিনটাই এখনো পর্যন্ত আমাদের কাছে এভেইলেবল আছে, তো সবার জন্যই এই ভ্যাকসিনটা সবারই নেওয়া উচিত। জি, আমরা কিন্তু ডক্টর আহমেদ, আমরা বিভিন্ন রকমের টিকা আবারও আসছে সেরকম এক ধরনের খবর পাচ্ছি, যেমন আমরা উপহার হিসেবে ৫ লাখ ডোজ পেতে যাচ্ছি। তার আগে আসলে কিছু মানুষ যারা নিয়েছেন টিকা, প্রথম ডোজ নিয়েছেন, তাদের অনেকেরই সেকেন্ড ডোজ হয়তো এখনো পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছেনি, এবং সেটা নিয়ে এক ধরনের দুশ্চিন্তা কারো কারোর মধ্যে হয়তো কাজ করছে যে ওনারা কবে সেকেন্ড ডোজটি পেতে পারবেন। সেক্ষেত্রে যদি আমাদেরকে বলতেন যে ঠিক কতদিন পর পর্যন্ত সেকেন্ড ডোজ দেওয়া হলে সমানভাবে সেটা কাজ করবে সেই বিষয়টি, এবং আরও যদি একটু জানাতেন যে পরবর্তীতে যে ভ্যাকসিনগুলো এখন আমরা পাবো, যেমন আমরা চীন থেকে উপহার হিসেবে পেতে পারি, আমরা ফাইজারের ১ লাখ ডোজ পেতে পারি, সেগুলোকে কোনোভাবেই কি আসলে সেকেন্ড ডোজ হিসেবে ব্যবহার করার সুযোগ রয়েছে কিনা, এই ব্যাপারগুলো যদি বলতেন। এখনো পর্যন্ত কোনো কান্ট্রি মানে ফার্স্ট ডোজ কোনো ফর এক্সাম্পল অ্যাস্ট্রাজেনেকা থেকে নেওয়ার পরে ফাইজারের ভ্যাকসিনটা সেকেন্ড ডোজ হিসেবে নিয়েছে, এই ধরনের কোনো এখনো পর্যন্ত কোনো কান্ট্রি এই ধরনের প্রোটোকল মেইনটেইন করেনি। সো আমারও ধারণা যে বাংলাদেশ গভর্নমেন্ট এই ধরনের কোনো প্রোটোকল দেবে না যে ফার্স্ট ডোজ মানে অ্যাস্ট্রাজেনেকা নিল, সেকেন্ড ডোজ হচ্ছে ফাইজার নিচ্ছেন। এই ধরনের কোনো কিছু দেবে না। কারণ ২ টা ভ্যাকসিনের মেড আপ হচ্ছে কি কমপ্লিটলি ডিফারেন্ট। মানে আপনার যে মেসেঞ্জার আরএনএ থেকে একটা হয়েছে, আরেকটা হচ্ছে গিয়ে ইনঅ্যাক্টিভেটেড আপনার কোভিড মানে করোনা ভাইরাস থেকে হয়েছে। তো ২ টা জিনিস এখন দুভাবে কাজ করবে। সো দ্যাটস হোয়াই মানে ২ টা ভ্যাকসিন একই সাথে দেওয়াটা আসলে যুক্তিযুক্ত হবে কিনা সেই ধরনের রিসার্চ আমি এখনো পর্যন্ত পাইনি এবং করাও হয়নি। সো এটা এনকারেজিং না কোনো কিছু। আর ভ্যাকসিনটা আমাদেরকে দিতে হবে কারণটা খুব অল্প সময়ের মধ্যে দিতে হবে। কারণ ভ্যাকসিনটা এফেক্টিভনেসটা ওয়ান অফ দ্য ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন যে আসলে কতদিন থাকে। ফর এক্সাম্পল একটা স্টাডিতে দেখা গিয়েছে যে বলেছে তারা যে ইট ইজ এট লিস্ট ইট উইল মানে থাকবে হলো একটা মানুষের শরীরে অ্যান্টিবডি হিসাবে অ্যান্টিবডি ক্রিয়েট করবে ৮ মাসের জন্য। এখন ৮ মাসের জন্য যদি অন এভারেজ যদি একটা ভ্যাকসিন কাজ করে, তার মানে হলো তাকে ৮ মাস পর আবার তাকে আইদার ভ্যাকসিনটা নিতে হবে অথবা আপনাকে এই ৮ মাসের মধ্যে একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে এই ভ্যাকসিনের আওতায় আনতে হবে। কিন্তু বাংলাদেশের জন্য এই জিনিসটা হচ্ছে কি খুবই চ্যালেঞ্জিং যে বিপুল সংখ্যক মানুষকে অল্প সময়ের মধ্যে আপনি যদি ৮ মাসের কথা যদি চিন্তা করেন, ৮ মাসের মধ্যেও আপনার ১০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়াটা খুবই ইম্পসিবল একটা ব্যাপার আমাদের মতো কান্ট্রির জন্য। আমাদের আনএবিলিটিটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে একটু বেশি হচ্ছে, জি, যে আমরা যে পরিমাণ ভ্যাকসিন আমাদের পাওয়ার কথা ছিল স্পেশালি ইন্ডিয়া থেকে, সেই পরিমাণ ভ্যাকসিন আমরা পাচ্ছি না। আমরা এখন মাত্র 1/3 অফ দ্য মানে যে পরিমাণ প্রোটোকলের মধ্যে যেটা ছিল, যেটা সাইন করা হয়েছিল যে ৩ কোটি ভ্যাকসিন আমাদেরকে দেওয়ার কথা, সেখান জি, থেকে তারা হলো গিয়ে ১ কোটি ৭ লাখের মতো ভ্যাকসিন আমাদেরকে দিয়েছে ইন টোটাল। জি। আর সব আমরা মিলিয়ে আশা অ্যাকচুয়ালি। করছি আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। আমাদের সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেবার, বিরতির পরে আবার আপনার কাছে ফিরবো। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকবেন। আবারও সবাইকে আমন্ত্রণ করোনা নিউজ লাইনে। আমাদের সাথে আছেন ডক্টর আহমেদ হোসেন।
ডক্টর আহমেদ হোসেন, একেবারে শেষ মুহূর্তে লকডাউন সম্পর্কে আপনার কি পরামর্শ? সামনে ঈদ আসছে আমরা জানি। ধন্যবাদ। আসলে বাংলাদেশের এই মুহূর্তে আমি যদি করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য আমি ৫ টা মানে প্রয়োজনীয় মেথড আমি বলব। প্রথমত হলো আমাদের অবশ্যই জেনোম সিকোয়েন্সিং করাটা উচিত এই মুহূর্তে এবং আমাদের জানা উচিত কোন ধরনের ভেরিয়েন্ট গুলো বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছে এবং নতুন কোন ভেরিয়েন্ট আসলে বাংলাদেশে আছে কিনা। এটা একটা জিনিস। দ্বিতীয়ত হলো সতর্কতা আমাদের অবশ্যই থাকতে হবে। যেমন ইন্ডিয়াতে আমাদের পার্শ্ববর্তী দেশ জি, সেখানে আ সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা আসলে একেবারে শেষ প্রান্তে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সরাসরি যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের করোনা নিউজ লাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।